সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025-এর দ্বিতীয় রাউন্ডের আজকের আয়োজন। আপনাদের সাথে আছি আমি ফারিহা জাহান। অনুষ্ঠানের শুরুতেই 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আজকে যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মাঝে বিতর্ক হবে, বিতর্কের বিষয় হচ্ছে নীতিহীন আধুনিকতা সভ্যতাকে নয়, বিপর্যয়কে ত্বরান্বিত করছে। বিষয়ের পক্ষে বলবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, বিষয়টির বিপক্ষে বলবে মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। পক্ষদল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিতার্কিকরা হলেন মোহাম্মদ ফাইজুস সালেহিন, রুবাইয়াত খান সাকিব এবং তাদের দলনেতা অনিন্দ্য প্রতিম সিনহা। বিপক্ষ দল মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ ঢাকার বিতার্কিকরা হলেন হাসান মিয়া, খাদিজা সালেহিন মুস্কান এবং তাদের দলনেতা নুসাইবা শাহরিন। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আজকের বিচারকরা হলেন শেখ মোহাম্মদ আরমান, সাবেক সভাপতি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, ASM কামরুল ইসলাম, প্রভাষক গ্রিন ইউনিভার্সিটি এবং নাইম মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব। সম্মানিত বিচারকবৃন্দ যেসব বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন সেগুলো হলো উপস্থাপনা 15, ভাষার ব্যবহার এবং উচ্চারণ 15, তত্ত্ব এবং তথ্য পরিবেশনা 35, যুক্তির প্রয়োগ এবং খণ্ডন 15। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন মোহাম্মদ খাদেমুল করিম ইকবাল, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, জনপ্রশাসন মন্ত্রণালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন জেনে নিই আজকে বিতর্ক প্রতিযোগিতার নিয়মাবলী। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটে সতর্কতা সংকেত এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সভাপতি। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ইতোমধ্যেই জেনেছি আজকে যে প্রস্তাব নির্ধারণ করা হয়েছে, নীতিহীন আধুনিকতা সভ্যতাকে নয় বিপর্যয়কে ত্বরান্বিত করছে। আমরা আজকে পক্ষ দল এবং বিপক্ষ দলের সঙ্গে ইতোমধ্যে পরিচিত হয়েছি। আমি শুরুতেই পক্ষ দলের প্রথম বক্তা মোহাম্মদ ফাইজুস সালেহিনকে অনুরোধ করব তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কলাফনি, আমি ছিন্ন মন্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। বিদ্রোহী নজরুলের জাহান্নামের আগুনের মতো গাজার ধ্বংসস্তূপে ফিনিক্স পাখির মতো সদ্য জন্ম নেওয়া ছোট্ট শিশুটি হয়তো জানে না আধুনিক বিশ্বের আধুনিক মিসাইল ঠিক পর মুহূর্তে ছিন্ন করে দিবে তার বক্ষ, ছিন্ন করে দিবে তার নিষ্পাপ অস্তিত্ব। 21 শতাব্দীতে বিজ্ঞান ও প্রযুক্তির শিখরে বসেও আজ আমি যখন দেখি মানুষের সাথে মানুষের প্রাণ নেওয়া যুদ্ধ, আমি যখন দেখি মনুষ্যত্বহীন সমাজ, আমি যখন দেখি মানুষ দ্বারাই দূষিত ভারসাম্যহীন প্রাকৃতিক পরিবেশ, ঠিক তখনই আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয় নীতিহীন আধুনিকতা সভ্যতাকে নয় বিপর্যয়কে ত্বরান্বিত করছে পক্ষে বলছি। অর্থাৎ আমরা আজকে প্রমাণ করে দিয়ে যাব কিভাবে নীতিহীন আধুনিকতা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন 1, 2 বিশ্ব শান্তি বিনষ্টকরণে এবং 3 পরিবেশের ভারসাম্য বিনষ্টকরণের মাধ্যমে সামগ্রিকভাবে বিপর্যয়কে ডেকে আনছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজকের বিতর্কে যেসব বিষয় শুরুতে সুস্পষ্ট নিখুঁত সংজ্ঞায়নের দাবি রাখছে সেগুলো হলো প্রথমত আধুনিকতা, দ্বিতীয়ত নীতিহীন আধুনিকতা, তৃতীয়ত সভ্যতা এবং সবশেষে বিপর্যয়। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন প্রথমত আধুনিকতা একটি দ্বিমাত্রিক জিনিস, এটি দুটি ভিন্ন মাত্রার একটি সমন্বিত রূপ। প্রথমত একদিকে আমার আপনার যে মনস্তাত্ত্বিক বিকাশ, আমার আপনার আচার ব্যবহার, সামাজিকতা, মানবিকতা এবং সর্বোপরি আপনার আমার নৈতিক শিক্ষা এবং চিন্তাধারার উৎকর্ষ সাধন যেমন এক ধরনের আধুনিকতা, একইভাবে অন্যদিকে আছে বস্তুনিষ্ঠ আধুনিকতা। অর্থাৎ আমাদের শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি এবং জীবন ব্যবস্থার যে বাহ্যিক
সামাজিক প্রগতি দেখতে পাই, সেটিও আধুনিকতার মধ্যেই পড়ে। মাননীয় সভাপতি, এবার লক্ষ্য করুন, নীতিহীন আধুনিকতা বলতে বোঝাচ্ছি যখন আপনার মধ্যে নীতির শাসন থাকবে না, মানুষ বিবেককে পেছনে ফেলে এগোতে চাইবে। অর্থাৎ যখন আপনার মাঝে মনস্তাত্ত্বিক বিকাশ হবে না, শুধুমাত্র বস্তুগত আধুনিকতাই থাকবে, সেটাকে আজকে আমরা বলছি নীতিহীন আধুনিকতা। সভ্যতা হলো মানবজাতির সহাবস্থার এবং বিকাশের সংগঠিত একটি রূপ, যেখানে শৃঙ্খলা এবং মূল্যবোধ একই সাথে প্রকাশ পায়। আর বিপর্যয় বলতে বোঝাচ্ছি সভ্যতার অস্তিত্ব কিংবা বিকাশের পথে হুমকি সৃষ্টি করতে পারে এমন সবকিছু। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, শুরুতে আমাদেরকে বুঝতে হবে আমাদের এই যে মানব সভ্যতা, তার ভিত্তিপ্রস্তর কিভাবে স্থাপিত হয়েছিল। লক্ষ্য করুন, প্রাগৈতিহাসিক কালে মানুষ সংঘবদ্ধভাবে বসবাসের গুরুত্ব উপলব্ধি করতে পারে, নিজেদের নিরাপত্তার জন্য এবং বন্য হিংস্র পশুদের আক্রমণ থেকে রক্ষার জন্য অস্ত্রের ধারণার সূচনা হয়। কালের বিবর্তনে তাম্রযুগ থেকে শুরু করে এই আধুনিক যুগ পর্যন্ত এসে সেই অস্ত্র হয়েছে আধুনিক থেকে আধুনিকতর। কিন্তু আজকে যখন দাঁড়িয়ে আমি দেখি সেই আধুনিক অস্ত্র, সেই গুলি, সেই বোমা, সেই মিসাইল চালানো হয় আমার ফিলিস্তিনি ভাই বোনদের উপর, আমি যখন দেখি সেই অস্ত্র দিয়ে ছড়ানো হচ্ছে উগ্রবাদ, ছড়ানো হচ্ছে জঙ্গিবাদ, হত্যা করা হয় নিরীহ নিষ্পাপ মানুষদের, তখনই আমার মনে প্রশ্ন জাগে, এই নীতিহীন আধুনিকতা, এই মরণ খেলা কিভাবে আমার সভ্যতাকে ত্বরান্বিত করছে। প্রশ্ন রেখে গেলাম বিজ্ঞ প্রতিপক্ষের কাছে। মাননীয় সভাপতি, গাজা মিনিস্ট্রি অফ হেলথ বলছে গত 2 বছরে ইসরায়েলে উগ্রতারে প্রাণ হারায় 67,000-এর বেশি গাজাবাসী, যার মধ্যে 20,000-এর বেশি হচ্ছে শুধুমাত্র শিশু। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিটল বয় আর ফ্যাটম্যান 2 পারমাণবিক বোমা কিভাবে নৃশংসভাবে প্রাণনাশ করে 2 লক্ষের বেশি মানুষকে। অর্থাৎ মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আপনার কাছে বিজ্ঞান থাকবে, আপনার কাছে প্রযুক্তি থাকবে, আপনি সেই বিজ্ঞান ও প্রযুক্তিকে আধুনিক থেকে আধুনিকতর করে ফেলতে পারবেন, কিন্তু সেই বিজ্ঞানকে, সেই প্রযুক্তিকে আপনি কি মানব জাতির সেই সভ্যতার ত্বরান্বিত করার জন্য ব্যবহার করবেন নাকি সভ্যতাকে ধ্বংস করার জন্য ব্যবহার করবেন, তার সম্পূর্ণই নির্ভর করছে আমার আপনার মানসিকতা এবং আমার আপনার চিন্তাধারা কতটুকু আধুনিক, সেই আধুনিকতার উপর। এবং আমি আপনি সেই বিজ্ঞান, সেই প্রযুক্তি ব্যবহারে কতটা কঠোর এবং নিরাপদ নীতি প্রয়োগ করছি তার উপর। ডিনামাইট আবিষ্কার কিন্তু হয়েছিল একটি মহৎ উদ্দেশ্য নিয়ে, পাহাড় কেটে রাস্তাঘাট খালবিল তৈরির জন্য। আলফ্রেড নোবেলের সেই ডিনামাইট পরবর্তীতে ব্যবহৃত হয় ধ্বংসাত্মক কাজে, নৃশংস কাজে, কারণ মানুষের মাঝে ছিল না সেই প্রযুক্তি ব্যবহারের কোনো যথাযথ নীতি। মাননীয় সভাপতি, এবার লক্ষ্য করুন, আমাদের এই সভ্যতা ত্বরান্বিতর কথা আমরা যদি পরে বলি, মূলত আমাদের সবার আগে দেখতে হবে আমাদের সভ্যতা কখন টিকে থাকবে। আমাদের সভ্যতা ঠিক তখনই টিকে থাকবে যখন টিকে থাকবে আমাদের এই পৃথিবী, যখন টিকে থাকবে পৃথিবীতে টিকে থাকার মতো পরিবেশ। যুগ এগিয়ে যাচ্ছে, যুগ এগিয়ে যাবে, কিন্তু সেই যুগের সাথে পাল্লা দিয়ে আমাদের পরিবেশ কি টিকে আছে? বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালাইসিসের জরিপ বলছে বায়ু দূষণ, নিরাপদ পানির অভাব, সীসা বিষক্রিয়া সহ বাংলাদেশের পরিবেশগত দূষণে প্রতি বছর প্রায় 2,72,000-এর বেশি মানুষ মারা যাচ্ছে। ঢাকায় অর্থনীতির প্রাণকেন্দ্র বুড়িগঙ্গা নদী আজ কাল হয়েছে শিল্প কারখানা, অপরিশোধিত বর্জ্যে। দেশ এবং জাতিকে আধুনিক করতে গিয়ে বিবেকহীনভাবে, নীতিহীনভাবে অবৈধ ইটভাটা স্থাপন, শিল্প কারখানার বর্জ্য, বন উজাড় করার মাধ্যমে সভ্যতা ত্বরান্বিত হচ্ছে নাকি মানব জাতির অস্তিত্ব সংকটে পড়ছে, তার প্রশ্ন রেখে গেলাম বিজ্ঞ প্রতিপক্ষের কাছে। মাননীয় সভাপতি, এবার আসুন ব্যক্তিগত সামাজিক জীবনে। লক্ষ্য করুন, কালের পরিক্রমায় আধুনিক হয়েছে আমাদের শিক্ষা, আধুনিক হয়েছে আমাদের কর্মসংস্থান, আধুনিক হয়েছে আমাদের চিন্তাধারা, আমাদের জীবন ব্যবস্থা, কিন্তু সেই আধুনিক শিক্ষায় শিক্ষিত, আধুনিক জীবনধারায় অভ্যস্ত বড় কর্মকর্তাকেও আমি যখন দেখি টেবিলের উপরে লাল খামের বদলে টেবিলের নিচে নীল খাম নিতে, তখনই আমার প্রশ্ন জাগে, এই নৈতিক শিক্ষা ছাড়া, মনস্তাত্ত্বিক উৎকর্ষ ছাড়া এই আধুনিকতার, বাহ্যিক আধুনিকতার কি লাভ? ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে আমরা আজকের বিতর্কের বিপক্ষ দল ঢাকা মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ বিতার্কিক দলের প্রথম বক্তা হাসান মিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে নীতিহীন আধুনিকতা সভ্যতাকে নয় বিপর্যয়কে ত্বরান্বিত করে। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, ইতিমধ্যে আমরা পক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনলাম। আশা করছিলাম তিনি আজ বিষয়টির যথার্থ সংজ্ঞায়ন করবেন, কিন্তু তিনি তার তার দলের সুবিধা নেওয়ার জন্য তিনি বিষয়টির অসম্পূর্ণ সংজ্ঞায়ন করলেন। তাই বিপক্ষ দলের হয়েও আমি বিষয়টির আবার সংজ্ঞায়ন করছি। সংজ্ঞায়নের ক্ষেত্রে যে শব্দগুলিকে প্রাধান্য দিব তা হলো 1 নীতিহীন, 2 আধুনিকতা, 3 সভ্যতা, 4 বিপর্যয় এবং ত্বরান্বিত। মানে সভাপতি, প্রথমে আসি নীতিহীন। নীতিহীন বলতে আমরা বুঝাচ্ছি যে নৈতিকতা, মূল্যবোধ এবং বিবেকের দৃষ্টিকোণ থেকে অনৈতিক, কিন্তু আইনের দৃষ্টি থেকে এটি কোনো অপরাধ না। আধুনিকতা হলো মানুষের চিন্তা চেতনা, মূল্যবোধ ও যুক্তিবাদের পরিবর্তন, বিজ্ঞানসম্মত চিন্তা এবং শিল্প সাহিত্য ও প্রযুক্তির উন্নয়ন। আজ এই উন্নতি ঘটাতে গিয়ে আধুনিকতা নীতিহীন হয়ে পড়েছে। মাননীয় সভাপতি, সভ্যতা হলো একটি জটিল সমাজ ব্যবস্থা যা নগরায়ন, সামাজিক স্তরবিন্যাস, বিবেক ও চিন্তার জাগরণ, যেখানে উন্নয়ন ঘটানো হয়। বিপর্যয় শুধুমাত্র দংশনে মাননীয় সভাপতি, এটি মানুষের ভুল সিদ্ধান্ত, নীতিহীন লোভ ও অসচেতনতার পরিণতি। মাননীয় সভাপতি, আজ আমার পক্ষ দলের প্রথম বক্তা হয়তো ত্বরান্বিত শব্দের সংজ্ঞানটি করতে ভুলে গেছেন, তাই আমি করে দিচ্ছি, শুনেন। ত্বরান্বিত হলো কোনো কিছুর গতি বাড়িয়ে দেওয়া বা
নেতিবা বা এগিয়ে নিয়ে যাওয়া এটি নেতিবাচক কিংবা ইতিবাচক হতে পারে। যেহেতু আজ আমাদের বিষয়টি হলো নীতিহীন, তাই এটি নেতিবাচক হিসেবে গণ্য করা হবে। মাননীয় সভাপতি, আজ আমাদের বিরোধিতা তাদের এ বক্তব্যের সাথে নয় যে নীতিহীন আধুনিকতা বিপর্যয়কে ত্বরান্বিত করছে। যেখানে নীতি নেই সেখানে উন্নয়ন হবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজ আপনি কিভাবে সেই জায়গায় দাঁড়িয়ে আজ আপনি সভ্যতাকে নয় বলছেন কিভাবে? আমরা মনে করি যেহেতু আজ নীতিহীন আধুনিকতার কথা বলা হচ্ছে, তার নিঃশব্দে সভ্যতাকেও একটি দিকে ত্বরান্বিত করছে এবং তা হলো সভ্যতার ধ্বংসের দিকে, সভ্যতার পতনের দিকে। আমরা যদি আজ বিন্দু পরিমাণও দেখাতে পারি যে নীতিহীন আধুনিকতা সভ্যতাকেও একটি দিকে ত্বরান্বিত করছে এবং তা সভ্যতার ধ্বংসের দিকে, তাহলে আমরা এই বিতর্কটি জিতে যাচ্ছি আশা করছি। মাননীয় সভাপতি, আজ বিক্ষোভ প্রতিপক্ষ দল সরাসরি বলছেন সভ্যতাকে নয়, তাই তাদেরকে দেখিয়ে দিয়ে যেতে হবে আজ কিভাবে তাদের এই বিপর্যয় সভ্যতাকে স্পর্শ করছে না, অক্ষত রাখছে কিভাবে, তার এই বিপর্যয় আজ আমার সভ্যতার বাইরে কেন সভ্যতা নয় দেখিয়ে দিয়ে যাবেন আশা করছি। মাননীয় সভাপতি, লক্ষ্য করেন আধুনিকতা আজ সভ্যতাকে কিভাবে ধ্বংস করছে এবং আমাদের দলীয় বিরোধিতার জায়গাটি সুস্পষ্ট করার জন্য 4টি ক্ষেত্র উপস্থাপন করছি। ক্ষেত্রটা হলো 1, তথ্য প্রযুক্তির অপব্যবহার ও আসক্তি, 2, রাজনৈতিক ও সামাজিক কাঠামোর দুর্বলতা, 3, নৈতিক অবক্ষয়, 4, ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি অশ্রদ্ধা। আজ এই ক্ষেত্রগুলো বিশ্লেষণ এবং ব্যাখ্যার মাধ্যমে আমরা প্রমাণ করে দিয়ে যাব নীতিহীন আধুনিকতা আজ সভ্যতাকে নয় বিপর্যয়কে আজ সভ্যতাকে ত্বরান্বিত করছে। মাননীয় সভাপতি, প্রথমে আসি তথ্য প্রযুক্তির অপব্যবহার ও আসক্তি নিয়ে। আজ মোবাইল ফোন, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া এবং গেমিংয়ের মতো আধুনিক প্ল্যাটফর্মগুলো ক্ষতিকর প্রভাবই হলো তথ্য প্রযুক্তির অপব্যবহার ও আসক্তি, যা আজ আমাদের সভ্যতাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, আজ সারা বিশ্বে প্রতি 100 জনের মধ্যে কমপক্ষে 64 জন 4 ঘন্টার অধিক সময় ধরে কোনো না কোনো পর্দার সামনে সময় নষ্ট করছেন। তাকে আমাদের সভ্যতার পতনের কারণ নয়। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, 19শে অক্টোবর 2023 দৈনিক ইত্তেফাক পত্রিকা একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেটের তথ্য অনুযায়ী সারা বিশ্বে প্রতিদিন 700 জন মানুষ আত্মহত্যা করছে শুধুমাত্র এই ইন্টারনেটের অপব্যবহারের কারণে, যা আজ আমাদের সভ্যতাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, সভ্যতার উল্টোপিঠ তলে আজ এই অনৈতিক তথ্য ও প্রযুক্তির কারণে গড়ে উঠেছে কিশোর গ্যাং, যারা তারা খুন, নারী ও শিশু নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, নানা অপকর্মের সাথে জর্জরিত হয়ে পড়েছে। তারা আজ এসব কাজ আরো সহজে করতে পারছে শুধুমাত্র এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং অনলাইন ভিত্তিক কারণে। 5 নভেম্বর 2023 কালের কণ্ঠের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শহরের স্কুল কলেজের 60% ছেলে মেয়ে আজ নীল ছবি বা পর্নোগ্রাফিতে আসক্ত। যখন আজ আমাদের সমাজে এই অবস্থা, তাহলে সভ্যতা কিভাবে টিকবে? অবশ্যই সভ্যতা পতনের দিকে যাচ্ছে। লক্ষ্য করেন মাননীয় সভাপতি, প্রযুক্তির প্রসারের ফলে ব্যক্তিগত তথ্য চুরি ঝুঁকি বেড়ে যাচ্ছে। অনলাইনে প্রতারণা আজ নিত্যদিনের ঘটনা। প্রযুক্তির অপব্যবহারের ফলে আজ বেকারত্ব, স্বাস্থ্য ঝুঁকি, এর ব্যবহারের মাধ্যমে আমাদের মেধা শক্তি হ্রাস পাচ্ছে। পাশাপাশি যখন আমাদের সভ্যতার পতনের দিকে নিয়ে যাচ্ছে এই সব কিছু, তখনই বিপক্ষ দল কীভাবে সভ্যতাকে নয় বলছে তা আমার বোধগম্য হচ্ছে না। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আজ এই নীতিহীন আধুনিকতার ফসল আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে একবার ভাবুন। আজ আমার বড় বোনের মেয়ে আলিসা, তার বয়স মাত্র 3 বছর, সে আজ ঠিকমতো 3 বেলা খাবারই গ্রহণ করে না, সেই মোবাইল ফোনে কার্টুন দেখা ব্যতীত। আজ এইরকম শিশু আমাদের গড়ে গড়ে দেখা যাচ্ছে, হাজার হাজার এরকম শিশু। তাহলে তাদের সব যেমন নষ্ট হচ্ছে, পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে শঙ্কার সৃষ্টি হচ্ছে। এসব কি আমাদের পতনের কারণ নয়? অর্থাৎ মাননীয় সভাপতি, আজ আমরা দেখাতে চাচ্ছি যে এই যে নীতিহীন আধুনিকতা, তা আমাদের সভ্যতাকে ত্বরান্বিত করছে এবং তা হচ্ছে সভ্যতার ধ্বংসের দিকে। আজ সেই বিষয়টি আমরা দেখে গিয়ে গেলাম এবং আপনাদেরকে আজকে দেখাতে হবে যে কিভাবে সভ্যতাকে ত্বরান্বিত করছে না, অর্থাৎ সভ্যতাকে কোনোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বা দ্রুতগতি করছে না, এবং সেটি যেহেতু আজ নীতিহীন বলা হয়েছে, অর্থাৎ নেতিবাচক দিকেই যাবে। তাই মাননীয় সভাপতি, লক্ষ্য করেন আরেকটি বিষয়, আজ আপনি যে মিসাইল চলা বা ধ্বংসের কথা বললেন, তা কিন্তু শুধুমাত্র একটি অল্প সময়ের জন্য বিপর্যয়, কিন্তু সেটি আমাদের সভ্যতাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সেই পারমাণবিক বোমা থেকে শুরু করে সেই গাজার গণহত্যা পর্যন্ত আজ আমাদের ধ্বংসের কারণ, এবং তা পরবর্তীতে সভ্যতাকেও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হাসান মিয়া। আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা রুবাইয়াত খান সাকিবকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। বিতর্কে বিপক্ষ দলের বক্তার বক্তব্য থেকে শুরু করে তিনি আজকে হয়তোবা বিতর্কের বিষয়টাকে সঠিকভাবে বুঝতে পারেনি। আজকে যদি আমি বিতর্কের মোশনটা একবার দ্বিতীয়বার পড়ি, আজকে বলা হয়েছে যে নীতিহীন আধুনিকতা সভ্যতাকে নয় বিপর্যয়কে ত্বরান্বিত করছে। অর্থাৎ আমরা আজকে কথা বলবো সভ্যতার আগ্রাসন বা সভ্যতার অগ্রসয় কেন হচ্ছে না এটা নিয়ে, এবং তাদেরকে আজকে দেখিয়ে যাওয়ার কথা কেন আজকে বিপর্যয় তাদের জায়গায় হচ্ছে। অর্থাৎ তারা তাদের বক্তব্যে বারবার আজকে তারা হচ্ছে আমাদের পক্ষ হয়ে কথা বলছে। দ্বিতীয়ত তারা
আজকে নীতিহীন আধুনিকতার সংজ্ঞানকে পুরোপুরিভাবে আমাদের পক্ষে কথা বলছে। কিভাবে বলছে? প্রথমত দেখেন, তারা আমাদেরকে বলছে যে আজকে শৈশব নষ্ট হচ্ছে, শিশু-কিশোররা হচ্ছে মোবাইল ব্যবহার করছে, আসক্তি হচ্ছে। প্রত্যেকটা জিনিস যদি আপনি ডিপে গিয়ে চিন্তা করেন, আপনি দেখবেন প্রত্যেকটা কারণে রয়েছে নীতিহীন আধুনিকতা। আপনি কখনো ওদেরকে বুঝাতে পারছেন না যে তোমার এই যে মোবাইল তুমি আজকে ব্যবহার করছো বা আজকে তোমার তুমি যে যন্ত্রশীল হচ্ছ, প্রত্যেকটা ক্ষেত্রে তোমার নীতিগতভাবে তোমার বিষয়গুলো ভাবতে হবে, তোমার সংঘবদ্ধ থাকতে হবে। কিন্তু আজকে যখন এই সংঘবদ্ধতা দেখা যাচ্ছে না, তখন বা নীতি দেখা যাচ্ছে না, তখন আপনি সভ্যতাকে আগানো কেন? আপনি সভ্যতাকে আগানোর কোনো প্রয়াস পাচ্ছেন না। এটা ধ্বংসের দিক থেকে হোক বা হচ্ছে এগিয়ে যাওয়ার দিক থেকে হোক, ভালোর দিক থেকে হোক। দ্বিতীয়ত তারা আজকে বলে গিয়েছে যে হচ্ছে আমাদের উন্নয়নের যে প্রয়াসটা বা হচ্ছে উন্নয়ন বলতে তারা বোঝাচ্ছে যে আমরা মানুষকে হচ্ছে পৌঁছায় দিব বা মানুষকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যাব। সমস্যাটা হচ্ছে আপনি যদি প্রত্যেকটা শিল্প বিপ্লবের দিকে লক্ষ্য করেন, প্রথম শিল্প বিপ্লবে যখন নিচ থেকে কলকারখানার শ্রমিকরা উঠে এসেছিল বা দ্বিতীয় শিল্প বিপ্লবের পর যখন হচ্ছে রেল ইঞ্জিন বা এই যে গাড়ির সভ্যতাগুলো আগাচ্ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ সংঘবদ্ধভাবে কাজ করার প্রয়াসটা ছিল প্রথমত। দ্বিতীয়ত তারা নীতিগতভাবে আবদ্ধ ছিল বা নীতিগতভাবে সংঘবদ্ধ ছিল। আজকে তারা বলছে যে আমরা হচ্ছে মানুষদেরকে হচ্ছে আগাতে চাচ্ছি বা মানুষ আগাতে পারছে না। সমস্যাটা হচ্ছে এই যে নীতিগতভাবে আবদ্ধ না থাকার কারণে আপনি যখন বেশি পরিমাণ প্রযুক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছেন তাদের কথা মতে, তখন আপনার এই নীতিহীন আধুনিকতার প্রশ্নটা বেশি হচ্ছে। কেননা দিন শেষে যখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার দেশের বস্তুগত আইন ঠিক নেই, তৃতীয় বিশ্বের দেশগুলোতে আছে কিন্তু বস্তুগত আইনগুলো যথাযথভাবে ঠিক হচ্ছে না। আজকে বস্তুগত আইনগুলো ঠিক না হওয়ার কারণে আপনার নীতিগুলো যথাযথভাবে আমরা প্রয়োগ করতে পারছি না এবং মনুষ্যত্ব আগাচ্ছে না। পয়েন্ট টু বি নোটেড, আজকে যখন এই মনুষ্যত্ব আগাচ্ছে না, মানুষ দেশের সামগ্রিক উন্নয়ন করতে পারছে না। এর ফলে বিপর্যয়গুলো বেশি বাড়ছে এবং সেই বিপর্যয়গুলোটা আমাদের পক্ষে বাড়ছে, অর্থাৎ ধ্বংসের দিকে বাড়ছে। কিভাবে বাড়ছে? আপনি যদি প্রথমত চিন্তা করেন, যখন আপনি সংঘবদ্ধভাবে কাজ করার প্রয়াস পাচ্ছেন না, আপনার দেশের মধ্যে বৈষম্য বাড়ছে। আজকে যখন আপনি সকলের কাছে তথ্য প্রযুক্তি পৌঁছে দিচ্ছেন, যেটা আসলে তাদের মতে, তখন তথ্য প্রযুক্তি আজকে বৈষম্য আরো বেশি বাড়াচ্ছে। কেননা আজকে যে উচ্চবিত্ত মানুষটা ফোন ব্যবহার করতে পারছে বা ডিভাইস ব্যবহার করে তথ্য গ্রহণ করতে পারছে, একই সময় দাঁড়িয়ে প্রত্যন্ত অঞ্চলে সেই শিক্ষার্থী যে আজকে ল্যাব কার্যক্রম পাচ্ছে না, আজকে শিক্ষার হারগুলোকে বুঝতে পারছে না, সে কখনো নিজের দেশের উন্নয়নে অবদান রাখতে পারছে না। দ্বিতীয়ত, আজকে আপনি আধুনিকায়নের সময় দাঁড়িয়ে যখন আপনি নিজে আধুনিক হচ্ছেন, তবে আপনার মধ্যে আপনি নিজের দায়বদ্ধতা এড়িয়ে যাচ্ছেন। মানে আসলে যদি আপনি ট্রাম্পের দিকে লক্ষ্য করেন, তার আজকে ভারী ভারী অস্ত্র আছে, তার কাছে সকল ধরনের যন্ত্রপাতি বা সে আজকে সকল দিক থেকে আগানো, তাও সে ভেনিজুয়েলার আক্রমণ করতে কখনো কার্পণ্যবোধ করেনি, কারণ সে আজকে নীতিহীন আধুনিকতা বা নীতিগতভাবে কখনো সে সঠিক ছিল না। তৃতীয়ত, আপনার প্রত্যেকটা সভ্যতার ভিতরে আপনি যদি নৈতিকতা না থাকে, আপনি যদি ফ্যাক্টরগুলো চিন্তা করেন, তাহলে আপনার নৈতিকতা না থাকলে আপনি কখনো সেই সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। কেননা আপনি দেখেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে বা তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে আপনি দালান দেখতে পাচ্ছেন, আপনি ইমারত দেখতে পাচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের টানেল, ব্রিজ সবকিছু দেখতে পাচ্ছেন। বাট দিন শেষে যখন আপনার মানুষ, আপনি দিন শেষে এই প্রত্যেকটা উন্নয়নের পিছনে যে খরচগুলো হচ্ছে, সেই খরচগুলো থেকে আজকে মানুষ টাকা খরচ করছে, সেই টাকাগুলো মেরে দিচ্ছে, সেখানে আজকে তারা হইতেছে কোটি কোটি টাকায় দুর্নীতি করছে, অনিয়ম করছে। অর্থাৎ আপনার সভ্যতা শুধুমাত্র আজকে যে দালান ইমারত গড়া বা ওই যে তথ্য প্রযুক্তি সকলের কাছে পৌঁছে দেওয়া বা প্রযুক্তিগত উন্নয়ন করা, এটা কখনো না। কেননা আপনি আজকে উন্নয়ন দেখাচ্ছেন শুধুমাত্র এই জায়গা থেকে যে হচ্ছে আমার এত পরিমাণ জিনিস আছে বা আমার এত পরিমাণ শ্রম আমরা করে এগুলো করছি, বাট দিন শেষে আপনার ওই মানুষগুলা যাদের আসলে সঠিকভাবে সভ্যতায় এগিয়ে নিয়ে যাওয়া দরকার ছিল, তারা কখনো আগাতে পারছে না। সর্বোপরি আমরা মনে করি আপনার জাতীয়তাবাদ বা হচ্ছে দেশের জাতির উন্নয়ন বা সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াসটা, এক্ষেত্রে সংঘবদ্ধ মানুষের অংশগ্রহণ খুব দরকার, যেটা আমার প্রথম বক্তা বলে গিয়েছে। দ্বিতীয়ত, আপনি যখন মানুষকে নিয়ে আগাতে পারবেন না, তখন আপনার সভ্যতার বিপর্যয় আরো বেশি পরিমাণ ত্বরান্বিত হবে। তারা আজকে বিতর্কটা সঠিকভাবে ধরতে পারছে না, কেননা তাদের আজকে কথা বলার ছিল যে কেন বিপর্যয়কে ত্বরান্বিত না করে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বরং তারা আজকে আমাকে বলছে যে আজকে তথ্য প্রযুক্তি ব্যবহার করার কারণে এই হচ্ছে এই কাজ করছে বা ওই কাজ করছে। সেটা কখনো আজকে তাদের বিতর্কে দেখানোর জায়গা ছিল না। তারা আজকে তাদের কাছে দেখাতে হতো কিভাবে বিপর্যয়কে ত্বরান্বিত না করে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নীতিহীন আধুনিকতা। আবারও বলছি, নীতিহীন আধুনিকতা তারা মেনে নিয়েছে যে নীতিহীন আধুনিকতা আজকে বিতর্কের সাথে যুক্তিযুক্ত, তখন নীতিহীন আধুনিকতা থাকার পরও কেন আজকে সভ্যতা এগিয়ে যাচ্ছে সেটা তাদেরকে দেখানো খুব বেশি পরিমাণ জরুরি ছিল। আমরা মনে করি আপনি সর্বোপরি আপনি মনে করি যে আজকে হচ্ছে আপনি বিশ্বকে হচ্ছে উন্নত করছেন বা আপনি হচ্ছে সকলের কাছে হচ্ছে সকল কিছু পৌঁছে দিচ্ছেন, কিন্তু আপনার সভ্যতা বা সকলের জন্য যখন আপনি বাসযোগ্য করে যেতে পারবেন না, আপনি যখন ওই যে পরিবেশ দূষণ বা হচ্ছে এই জিনিসগুলো ভালোভাবে কাজ করতে পারবেন না, তখন আশা করি আমাদের কোনো উন্নয়ন হবে না। ধন্যবাদ। ধন্যবাদ রুবাইয়াত খান সাকিব। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা দলের দ্বিতীয় বক্তা খাদিজা সালেহিন মুস্কানকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য।
ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ প্রদান করার জন্য। যে আলো বিবেক জাগায় না সে আলো সভ্যতা নয়, সে কেবল ঝলমলে অন্ধকার। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজ দ্বিতীয় বক্তা হিসেবে আবারও আমাদের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরতে চাই। আমাদের মূল বক্তব্য একেবারেই পরিষ্কার। নীতিহীন আধুনিকতা যেমন বিপর্যয়কে ত্বরান্বিত করছে, ঠিক তেমনি আমাদের সভ্যতাও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এটি কোনো আবেগী বক্তব্য নয়, এটি বাস্তবতার নির্মম চিত্র। আজকের সমগ্র প্রেক্ষাপট নেতিবাচক এবং নীতিহীন আধুনিকতা আমাদের কথা, কিন্তু ত্বরান্বিতকে আপনারা কিভাবে বলছেন তা এগিয়ে যাচ্ছে বা আহ, উন্নত হচ্ছে, কিন্তু আমাদের প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বলছি সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে পতনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি কেন বলছেন সভ্যতাকে উন্নত করছে? মাননীয় সভাপতি, সভ্যতা মানে উন্নত, শুধু উন্নত প্রযুক্তি বা উঁচু দালান নয়। সভ্যতা মানে নৈতিকতা, মানবিকতা, সহানুভূতিবোধ, ন্যায়বোধ এবং দায়িত্ববোধ। আর যখন বিপর্যয় ভিত্তিগুলো ভেঙে দেয় তখন সভ্যতা শুধু নামেই টিকে থাকে। এক, সভ্যতা সামাজিক কাঠামো ধ্বংস। নীতিহীন আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে তথ্য দিয়েছে কিন্তু সহনশীলতা দেয়নি। আজ ঘৃণা ছড়ানো সহজ, অপমান করা সহজ, মানুষকে মানুষ নয় কন্টেন্ট বানানো সহজ। মাননীয় সভাপতি, বিবিসির একাধিক প্রতিবেদনে উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব ও উস্কানিমূলক কন্টেন্টের কারণে বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ বাস্তব সহিংসতার শিকার হচ্ছে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও ভুয়া ফেসবুক পোস্ট এবং ধর্মীয় গুজবের কারণে একাধিক এলাকা সাম্প্রদায়িক সহিংসতা ধ্বংস হচ্ছে এবং নিরীহ মানুষের ঘরবাড়ি উপাসনালয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাননীয় সভাপতি, সভ্যতার ভিত্তি কোনো উঁচু দালান নয়, সভ্যতার ভিত্তি হলো মানুষ মানুষের সম্পর্ক। আর সেই সম্পর্ক ভাঙতে শুরু করলে সভ্যতার ভিত নীরবে ধসে পড়ে। নীতিহীন আধুনিকতা আমাদের সংযুক্ত করেছে কিন্তু সম্পর্কিত করতে পারিনি। আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে একই পরিবারের সদস্যরা আলাদা আলাদা স্ক্রিনে বন্দী, কথোপকথন কমেছে, পারিবারিক বন্ধন দুর্বল হয়েছে। মাননীয় সভাপতি, বিবিসি বাংলা সামাজিক প্রতিবেদনে উঠে এসেছে ডিজিটাল আসক্তি, অতিরিক্ত ভার্চুয়াল নির্ভরতার কারণে বাংলাদেশ প্যারেন্টাল বন্ডিং দুর্বল হচ্ছে, পরিবারের মানসিক দূরত্ব বাড়ছে। আগে পরিবার ছিল নৈতিক শিক্ষা, সহানুভূতি ও দায়িত্ববোধ শেখার প্রথম স্কুল। আজ সেই পরিবারে একসাথে কথা বলার সময়ই নেই। সম্পর্কহীন সমাজ, প্রযুক্তি যতই আধুনিক হোক, সভ্যতা সেখানে ভেতর থেকে ফাঁকা। আর এর ফলে কি হচ্ছে? তরুণদের মধ্যে একাকিত্ব বাড়ছে, মানসিক চাপ ও হতাশা বাড়ছে, পরিবারের শ্রদ্ধা ও বোঝাপড়া কমছে। প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে পারিবারিক যোগাযোগ কমে যাওয়া তরুণদের আচরণগত সমস্যা, সামাজিক বিচ্ছিন্নতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। মাননীয় সভাপতি, এটি কি শুধু পারিবারিক সমস্যা? না, এটি সরাসরি সামাজিক পতন। কারণ পরিবার ভাঙলে সমাজ ভাঙে, আর সমাজ ভাঙলে সভ্যতা টেকে না। স্ক্রিনে যুক্ত একটি পরিবার বাস্তবে বিচ্ছিন্ন হয়ে পড়লে সভ্যতা সেখানে নামমাত্র থাকে। এই সামাজিক বিপর্যয় প্রমাণ করে নীতিহীন আধুনিকতা শুধু সম্পর্ক দুর্বল করছে না, এটি সভ্যতা মানবিক মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। যেখানে প্রযুক্তি বিবেকের জায়গা নেই, সেই সমাজে কি সভ্য থাকতে পারে? প্রতিপক্ষ উত্তর দিয়ে যাবেন। রাষ্ট্রভিত্তিক সভ্যতার ভাঙন। যখন আধুনিক রাষ্ট্র ব্যবস্থা সামাজিক প্রতিষ্ঠান নৈতিকতা হারিয়ে ক্ষমতা, স্বার্থ বিভাজনের হাতিয়ারে পরিণত হয়, তখন সেটি রাজনৈতিক ও সামাজিক কাঠামো দুর্বলতা। মাননীয় সভাপতি, সিএনএন ইন্টারন্যাশনাল বিশ্লেষণে দেখা যায় ডিজিটাল প্রোপাগান্ডা এবং অপপ্রচার ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে, জনগণের মতামত বিভ্রান্ত করা হয়েছে। একই বাস্তবতা আমাদের বাংলাদেশেও দেখি। প্রথম আলো, ডেইলি স্টারের প্রতিবেদনে উঠে এসেছে গুজব, রাজনৈতিক বিভাজন ও ক্ষমতার অপব্যবহার মানুষের রাষ্ট্রের উপর আস্থা দুর্বল করছে, আইনের শাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাহলে প্রতিপক্ষের কাছে প্রশ্ন হলো, যেখানে রাষ্ট্রের উপর আস্থা নেই, যেখানে ন্যায় বিচার অনিশ্চিত, সেখানে সভ্যতা কিভাবে স্থায়ী হতে পারে? এটাই নীতিহীন আধুনিকতা সরাসরি আঘাত সভ্যতার উপর। প্রতিপক্ষ বলছে নীতিহীন আধুনিকতা পরিবেশ ধ্বংস করছে, কিন্তু এই পরিবেশ ধ্বংসে সভ্যতার মৃত্যু ঘটা। নদী শুকিয়ে যাচ্ছে, অরণ্য উজাড় হচ্ছে, বন্যা ও খরা বাড়ছে, মানুষ ঘর হারাচ্ছে, জীবিকা হারাচ্ছে। মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ জলবায়ুর উদ্বাস্তু হওয়ায় ঝুঁকিতে। প্রতিপক্ষ যে সভ্যতা নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী নিরাপদ রাখতে পারে না, সে সভ্যতাকে আসলে সভ্য? মাননীয় সভাপতি, যখন আধুনিকতার নামে সততা, দায়িত্ববোধ ও মানবিকতাকে পুরনো বলে উপেক্ষা করা হয়, তখনই নৈতিক অবক্ষয় শুরু হয়। আজ সমাজে আমরা শুনি ফলাফলই সব, পথ নয়। যে কোনোভাবে সফল হওয়াকেই বুদ্ধিমত্তা বলা হয়। মাননীয় সভাপতি, চরম প্রতিযোগিতা, কর্পোরেট লোভ মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করছে, নৈতিকতার চেয়ে ফলাফলকে বড় করে তুলছে। বাংলাদেশে প্রথম আলো একাধিক প্রতিবেদনে দেখিয়েছে পরীক্ষায় নকল, চাকরিতে দুর্নীতি এবং সুবিধাবাদী মানসিকতা সমাজের নৈতিক ভিত্তি দুর্বল করছে। প্রতিপক্ষের কাছে প্রশ্ন রইল, বিবেকহীন সমাজ কি দীর্ঘদিন টিকে থাকতে পারে? প্রতিপক্ষ বলছেন আধুনিক অস্ত্র যুদ্ধকে ভয়ঙ্কর করেছে। আমরা বলছি এই যুদ্ধ সভ্যতার স্মৃতি মুছে দিচ্ছে। স্কুল ধ্বংস হচ্ছে, হাসপাতাল ধ্বংস হচ্ছে, শিশুরা বইয়ের বদলে বোমার শব্দে বড় হচ্ছে। মাননীয় সভাপতি, যুদ্ধ বিধ্বস্ত এলাকায় হাজার হাজার শিশু স্কুলে যেতে পারছে না, পুরো একটি প্রজন্ম শিক্ষা ও নিরাপত্তা হারাচ্ছে। তাহলে প্রতিপক্ষের কাছে প্রশ্ন রইল, যেখানে শিক্ষা নেই, যেখানে সংস্কৃতি টিকে থাকে না, সেখানে সভ্যতার অস্তিত্ব কোথায়? নীতিহীন আধুনিক তথ্য ব্যবস্থা সত্যকে দুর্বল করেছে, মিথ্যাকে শক্তিশালী করেছে। মাননীয় সভাপতি, রিউটার্স ফ্যাক্ট চেক এবং প্রথম আলো ফ্যাক্ট চেক প্রমাণ করেছে ভুয়া তথ্য অপপ্রচারের কারণে সহিংসতা, ঘৃণা ও সামাজিক বিভাজন
বেড়েছে। প্রতিপক্ষের কাছে প্রশ্ন, যে সমাজে সত্যের মূল্য নেই, যেখানে ন্যায় বিভ্রান্ত, সেই সমাজ কি সভ্য? মাননীয় সভাপতি, সভ্যতা একদিনে ধ্বংস হয় না। সভ্যতা ধ্বংস হয় যখন মানুষ ধীরে ধীরে অমানবিক হয়ে ওঠে, যখন নৈতিকতা বিলাসিতা হয় এবং বিপর্যয় স্বাভাবিক ঘটনায় পরিণত হয়। আজ আমরা ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। আর যে আধুনিকতা বিপর্যয় তৈরি করা, যেই বিপর্যয় যদি সভ্যতাকে বাঁচতে না দেয়, তবে সেই আধুনিকতা অগ্রগতি নয়, তার সভ্যতা সবচেয়ে আধুনিক ধ্বংস। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ খাদিজা সালেহিন মুস্কান। পক্ষ দলের তৃতীয় বক্তা অনিন্দ্য প্রতিম সিনহাকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। আজকে খুবই আক্ষেপের সাথে আমাদের বিতর্কটা শুরু করতে হয়। কেন? কারণ 10 মিনিটের বিপক্ষ দলের বক্তব্যের পরও তারা এটা বুঝতে পারে না যে সভ্যতার ধ্বংস এবং বিপর্যয়ের মধ্যে সম্পর্কটা কিরকম। আপনাকে বুঝতে হবে যে আজকে আমরা দেখিয়ে যাব যে নীতিহীন আধুনিকতা বিপর্যয়কে ত্বরান্বিত করছে, অর্থাৎ আমরা দেখিয়ে যাব যে বিপর্যয়কে এটা কিভাবে সাধিত করছে। আপনাদেরকে দেখানোর দরকার ছিল যে সভ্যতাকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন আপনাকে বুঝতে হবে যে বিপর্যয় কখন আসে বা সভ্যতার ধ্বংস কখন আসে। সভ্যতার ধ্বংস তখনই আসে যখন মানুষের মধ্যে এই বিপর্যয়গুলো ঘটে, মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধগুলো থাকে না, এবং এই নৈতিক মূল্যবোধগুলো না থাকার কারণে যে বিপর্যয়গুলো হয়, এগুলোকেই আমরা সভ্যতার ধ্বংস হিসেবে চিহ্নিত করি। এখন বোঝা দরকার যে তারা আমাকে কি বলে দিয়ে যায়। তারা আমাকে বলে দিয়ে যায় যে যখন আপনার হচ্ছে আইনের শাসন থাকে না, তখন হচ্ছে আপনার নীতি নৈতিকতার ব্যত্যয় ঘটে। বোঝা দরকার প্রত্যেকটি আইনই এসেছে মানুষের নৈতিক মূল্যবোধ থেকে, অর্থাৎ প্রত্যেকটি আইনের ধারণা, প্রত্যেকটি আইনের ব্যাখ্যা, এই প্রত্যেকটি জিনিসের সূচনা হয়েছে মানুষ কিভাবে নৈতিকতাকে পারসিভ করছে, নৈতিকতাকে কিভাবে তাদের মধ্যে নিচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি আইনই আপনাকে এখানে ভঙ্গ করা হবে যদি আপনি আপনার নৈতিকতাকে, আপনার মূল্যবোধকে না মানেন। অর্থাৎ তারা আমাকে যে বলে দিয়ে যায় যে আপনার হচ্ছে প্যারেন্টাল বন্ডিং আপনার থাকছে না আধুনিকতার কারণে, এই সমস্ত বিষয়গুলো আপনার বিবেকহীন সমাজে আপনার কেউ টিকে থাকতে পারে না। এই সমস্ত বিষয়গুলো পক্ষান্তরে আমরা পক্ষদল বলে গিয়েছি। কিভাবে বলে গিয়েছি দেখেন, আপনার শুরু থেকে আমরা যেটা বলে দিয়ে যাচ্ছি যে হচ্ছে আপনার সভ্যতার সাথে সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য কিভাবে আপনার নৈতিক মূল্যবোধগুলো দরকার। অর্থাৎ মানুষ যখন একসাথে বসবাস শুরু করে, তখন সেখানে কিছু নিয়ম শৃঙ্খলা তারা বেঁধে দিয়ে দেয়। কারণ যখন আপনার মধ্যে নিয়ম শৃঙ্খলা থাকবে না, তখন আপনি রাষ্ট্রের আইন নিজের হাতে তুলে নেবেন, আপনি গণতন্ত্রকে মানবেন না, আপনি রাষ্ট্রকে মানবেন না, আপনি নিজের মতো সমাজকে চালাবেন। যখন এই জিনিসগুলো সত্য হয়, তখন সমাজে টিকে থাকার জন্য, আইনকে টিকে থাকার জন্য আপনার নৈতিক মূল্যবোধগুলো টিকে থাকা প্রয়োজনীয়। এখন আজকে আমাদের বিষয় থেকে আমরা যখন দেখিয়ে দিয়ে যাব যে কিভাবে হচ্ছে নীতিহীন আধুনিকতা আপনার বিপর্যয়কে ত্বরান্বিত করছে, তখন এখানে আধুনিকতা এবং নীতিহীন এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করাটা খুব বেশি পরিমাণে জরুরি। কিভাবে? প্রথমত, আপনার যেই মূল প্রশ্নটা যে আধুনিকতা যুগে যুগে কিভাবে বিবর্তিত হয়েছে, অর্থাৎ আধুনিকতা আপনার ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, তারপর হচ্ছে বিভিন্ন সময় সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল আপনার বিভিন্ন উদ্ভাবন, এই সমস্ত জিনিসগুলো যখন আসছে, তখন আপনার আধুনিকতার ফ্যাক্টরগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু যেই ফ্যাক্টরটা সব সময় স্থির থেকেছে সেটা হচ্ছে আপনার নৈতিকতা। দ্বিতীয়ত, আপনার আধুনিকতার ক্ষমতা এখন আপনার হচ্ছে অপরিবর্তনীয় অবস্থায় পৌঁছে গেছে। অর্থাৎ আপনি আধুনিকতা এখন মানুষের মধ্যে সবার মধ্যে আছে, প্রযুক্তি সবার মধ্যে আছে। অর্থাৎ আপনি যদি আধুনিকতাকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার এই যে ফলাফলগুলো আসবে, এই প্রত্যেকটি ফলাফল আপনার বিশ্ববাসীকে হচ্ছে ভোগাবে। তৃতীয়ত, আপনার বাজার প্রযুক্তি, এই সমস্ত জিনিস, এই প্রত্যেকটা জিনিস এখন হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে পড়ে। আপনার হচ্ছে তারা মানুষকে শোষণ করে, মজুর শ্রেণীর মানুষকে তারা শোষণ করে। আপনার কর্পোরেশন এখন সমস্ত সিদ্ধান্ত নেয়। যখন এই সময় আপনার লভ্যাংশ পাওয়াটা সবচেয়ে বেশি পরিমাণে জরুরি, তখন সেখানে এই যে মজুর শ্রেণী, তারপর খেটে খাওয়া মানুষের, এই প্রত্যেকটি মানুষের জীবন মানের উন্নয়ন করা আপনার দায়িত্ব। তৃতীয়ত, আপনার হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব এখন ঝুঁকির মুখে। কিভাবে? আপনার হচ্ছে জলবায়ু সংকট, পানির সংকট, এই প্রত্যেকটি জিনিস আসছে আপনার আধুনিকতা কিভাবে বিবর্তিত হয়েছে। আপনার আধুনিকতার গতি যত পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তত পরিমাণে এই সমস্ত সমস্যাগুলো বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আপনার যদি আধুনিকতার পরিপূর্ণ সুফল পেতে হয়, তাহলে আপনাকে এই যে নৈতিক মূল্যবোধগুলোকে স্থাপন করতে হবে। আপনাকে বুঝতে হবে যে যখন আপনার ওসমান হাদির মতো প্রতিবাদী কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়া হয়, আপনার গাজার পবিত্র ভূমিতে যখন নিষ্পাপ দুধের শিশু তার বাবা মার মরদেহের ওপর গড়াগড়ি খায়, আপনার ময়মনসিংহের ভালুকায় যখন দীপুচন্দ্র দাসকে বিনা কারণে নৃশংসভাবে পুড়িয়ে মারা হয়, তখন এই আধুনিক সমাজে প্রত্যেকটি জায়গায় আধুনিকতা
প্রেজেন্ট থাকলেও, বর্তমান থাকলেও, যখন আমরা আধুনিকতা নিয়ে দম্ভ করি, ঠিক সেই মুহূর্তে আমরা যে মানুষ, আমরা যে মানবিক মূল্যবোধগুলো আছে, সেই মানবিক মূল্যবোধগুলোকে আমরা হারিয়ে ফেলি। অর্থাৎ আমাদের মধ্যে হয়তো আধুনিকতা থাকে, কিন্তু আমরা মানুষ হিসেবে নিজেদের পরিচয়কে হারিয়ে ফেলি। যখন আমরা মানুষ হিসেবে নিজেদের পরিচয়কে হারিয়ে ফেলি, সভ্যতার ধ্বংসের মুখে যায়, এবং সভ্যতার ধ্বংসের মুখে গেলে আপনার এই আধুনিকতার সামগ্রিক ফলাফল আপনি কখনো পাবেন না। পরিশেষে শেষ করতে চাই কি দিয়ে, আপনার কাজী নজরুলের বিখ্যাত কবিতা, তোমারে সেবিতে হইল যাহারা মুজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। অর্থাৎ যদি আমাদের নব উত্থান আনতে হয়, আমাদের আধুনিকতার মধ্যে নীতি আনতে হবে, মানুষ হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ অনিন্দ্য প্রতিম সিনহা, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ দলের তৃতীয় বক্তা। আমরা এখন শুনবো মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা দলের তৃতীয় বক্তা। আমন্ত্রণ জানাচ্ছি নুসাইবা শাহরিন। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজ বিতর্কের শেষ প্রান্তে এসে আমার একটি দুঃখ, আসলে আমরা প্রকৃতপক্ষে যেটি বলতে চেয়েছি আমাদের পক্ষ দল তার বিন্দু পরিমাণও ধরতে পারেনি। মাননীয় সভাপতি, আজ আমরা একটু আমাদের প্রস্তাবের দিকে লক্ষ্য করি। প্রস্তাবে বলা হয়েছে নীতিহীন আধুনিকতা সভ্যতাকে নয় বিপর্যয়কে ত্বরান্বিত করে। অর্থাৎ আজকের দাবি দুটি। প্রথম দাবি যে নীতিহীন আধুনিকতা বিপর্যয়কে ত্বরান্বিত করে, যা পক্ষদল বলছেন, এবং দ্বিতীয় দাবি নীতিহীন আধুনিকতা সভ্যতাকে ত্বরান্বিত করে না। আমার দুঃখ এখানে, যখন পক্ষদল ত্বরান্বিত শব্দটির সংজ্ঞায়ন করেননি, তারা শুরু থেকেই ধরে নিয়েছেন ত্বরান্বিত বলতে আমরা আজকে উন্নতই বলছি। কিন্তু একটু আভিধানিক অর্থের দিকে তাকান, ত্বরান্বিত মানে দ্রুত করা, গতি বাড়িয়ে দেওয়া। যেহেতু আজ আমরা নীতিহীন আধুনিকতার কথা বলছি, যেখানে নীতি নেই, তাহলে আমাদের সমগ্র প্রেক্ষাপটটি আজকে নেতিবাচক। সেই নেতিবাচক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আপনারা কি বলছেন যে নীতিহীন আধুনিকতা বিপর্যয়কে ত্বরান্বিত করে, বিপর্যয়ের গতি বাড়িয়ে দেয়। ঠিক আছে, কিন্তু নীতিহীন আধুনিকতা সভ্যতার গতি বাড়ায় না, অর্থাৎ সভ্যতাকে স্থির রাখে। মাননীয় সভাপতি, আজ আমরা যেখানে অবস্থান করছি সেখানে আমাদের মূল কথা হলো নীতিহীন আধুনিকতা বিপর্যয়কে ত্বরান্বিত করে। ঠিক আছে, কিন্তু এটি সভ্যতাকে কখনোই স্থির রাখতে পারে না। যদি আজকের প্রেক্ষাপটটি শুধুমাত্র এটি হতো যে আধুনিকতা সভ্যতাকে নয় বিপর্যয়কে ত্বরান্বিত করে, তাহলে হয়তোবা আজ আমরা আধুনিকতার ইতিবাচক কথাগুলো তুলতে পারতাম। কিন্তু আজ সমগ্র প্রেক্ষাপটটিই নেতিবাচক। সেখানে বলা হয়েছে যে নীতিহীন আধুনিকতা সভ্যতাকে কোনোভাবে ত্বরান্বিত করে না। কিন্তু কেন? যেখানে নীতি নেই সেটি কি সভ্যতাকে প্রকৃতপক্ষে স্থির রাখতে পারবে? আজ দুঃখের সাথে বলা হচ্ছে যে আমরা শুরু থেকেই এটিই বোঝাতে চেয়েছি যে আপনি ত্বরান্বিত মানে সংজ্ঞায়নে একবারও উন্নত কথাটি বলেননি। আমরা বলেছি ত্বরান্বিত মানে গতি বাড়িয়ে দেওয়া। তাহলে সেই গতিটি কোন দিকে হবে? আপনারা কেন ধরে নিচ্ছেন নীতিহীন আধুনিকতার উপর দাঁড়িয়ে আমরা ইতিবাচক গতির কথাই বলছি? মাননীয় সভাপতি, আজ আমরা আমাদের জায়গা থেকে বিষয়টিকে পরিষ্কার রাখতে চাচ্ছি। আমরা মনে করি নীতিহীন আধুনিকতা বিপর্যয়কে ত্বরান্বিত করে, ঠিক আছে, কিন্তু সেখানে সভ্যতাকে নয় বলার কোনো কারণ নেই। এই জায়গায় আজকে আমাদের বিতর্ক। কিন্তু আমাদের পক্ষ দলের শেষ বক্তা যখন বক্তব্য দিচ্ছিলেন, তার বক্তব্য শুনে আমাদের শুধু এটুকুই মনে হলো আজ আমরা আধুনিকতা বিরোধী, আমরা শুধুমাত্র আধুনিকতারই বিপর্যয়ের কথা বলছি। দেখুন আজ আমরা কোথায় অবস্থান করছি, এটি আমি আবারও পরিষ্কার করে দিচ্ছি। নীতিহীন আধুনিকতা বিপর্যয়কে ত্বরান্বিত করে, ঠিক আছে, কিন্তু এটি সভ্যতাকে স্থির রাখে না। এটি সভ্যতাকে ত্বরান্বিত করে কোন জায়গাতে? সভ্যতার ধ্বংসের দিকে, সভ্যতার পতনের দিকে। মাননীয় সভাপতি, আজ আমরা যদি একটু লক্ষ্য করি, যেখানে নীতি নেই সেখানে কখনোই উন্নয়ন হবে না, তাহলে সভ্যতা সেখানে স্থিরও থাকবে না। আজ আপনি তাদের বক্তব্যের দিকেই লক্ষ্য করুন, তারা যুদ্ধের কথা বলছে, তারা অন্যান্য সমস্যার কথা বলছে, তারা বিপর্যয়ের কথা বলছে, কিন্তু দিন শেষে সেই বিপর্যয়টি হচ্ছে কোথায়? সভ্যতার মধ্যে। আমরা যদি আর লক্ষ্য করি, তারা যে ওসমান হাদির কথা বললেন, তিনি বাঙালি সভ্যতার একজন বীর ছিলেন, তাহলে সেখানে কি সভ্যতা স্থির থাকবে? আপনারা কেন ধরে নিচ্ছেন যেখানে নীতিহীন আধুনিকতার কথা বলা হচ্ছে সেখানে ত্বরান্বিত বলতে আমরা আজ শুধু উন্নয়নকেই বুঝাচ্ছি? আমাদের পক্ষ দলের দলনেতার বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট হয়েছে, তিনি আমাদের কথাটিকে এমনভাবে বলছেন যেন মনে হচ্ছে যে আমরা আধুনিকতা বিরোধী, আমরা আধুনিকতার ভুল দিকগুলোই শুধু বলছি। আমরা আবারও স্পষ্ট করে বলছি, আমরা মনে করি যেখানে নীতি নেই সেই আধুনিকতা কখনো সভ্যতাকে স্থির রাখতে পারে না। মাননীয় সভাপতি, আজ আপনি তাদের যে কোনো বিপর্যয়ের কথাই দেখুন, সেটা আধুনিকতার বাইরে হয় না। যেহেতু তারা ত্বরান্বিতকে উন্নত বলে সংজ্ঞায়ন করেনি, সেহেতু আমি এটাকে উন্নত বলবো না। আপনি আভিধানিক অর্থে দেখুন, ত্বরান্বিত মানে দ্রুত করা, তাহলে যেখানে নীতি নেই সেই আধুনিকতার সভ্য
সভ্যতাকে এক পথে দ্রুত করবে, সেটা হলো পতনের দিক। মাননীয় সভাপতি, আজ আপনি দেখুন জাগো নিউজ 24-এর 4 নভেম্বর 2025 সালে প্রকাশিত একটি সংবাদে দেখা যায় যে মাহবুব নামের একজন ব্যক্তি যে আসক্তির কারণে তার পরিবার, সংসার, অর্থ সবকিছু হারিয়েছে। মাননীয় সভাপতি, আজ যেখানে মূল্যবোধ নেই, সেই মূল্যবোধের উপর দাঁড়িয়ে সভ্যতা স্থির থাকবে না। মাননীয় সভাপতি, ভারতের মধ্যপ্রদেশের 20 বছর বয়সী তরুণ যখন তার পিতামাতাকে হত্যা করে, সেখানে আমি মূল্যবোধ দেখি না, তাহলে সভ্যতা সেখানে কখনোই স্থির থাকবে না। সুতরাং সভ্যতা ত্বরান্বিত হচ্ছে তার ধ্বংসের দিকে। বিজ্ঞ প্রতিপক্ষ দল যখন বলছিলেন যে বিপর্যয়কে ত্বরান্বিত করে, তারা কি একবারও বুঝিয়েছেন যেটি বিপর্যয়কে উন্নত করে না? তাহলে আমাদের ক্ষেত্রে এসে কেন আজ সভ্যতাকে ত্বরান্বিত বলতে সভ্যতা শুধুমাত্রই উন্নত হয়ে গেল? মাননীয় সভাপতি, আজ আপনি আমাদের সাংস্কৃতিক উদাহরণ দিকে লক্ষ্য করুন। আমার ভাই যখন বলেছিল, মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, অথচ আজ যে নীতিহীন আধুনিকতার ফলে অপসংস্কৃতি আমাদের সভ্যতার মধ্যে প্রবেশ করেছে, সেখানে দাঁড়িয়ে জনসমাবেশে যখন কোনো শিশু তার মাকে মাগো বলে সম্বোধন করবে, তখন কিন্তু তার মা প্রথম যে কথাটি বলবে সেটা মাগো না, সেটা মম। কেননা আজকাল সেটা আমাদের সোশ্যাল স্ট্যাটাস নির্ধারণ করছে। মাননীয় সভাপতি, আমি বলছি না বিপর্যয় হচ্ছে না, আমি এ কথার সাথে সহমত যে বিপর্যয় হচ্ছে। আমরা কোথায় বিরোধিতা করছি যা আপনারা এখনো পর্যন্ত ধরতে পারেননি? সভ্যতাকে নয় কেন? আমরা মনে করি যেখানে নীতি নেই সেখানে যদি বিপর্যয় ত্বরান্বিত হয়, বিপর্যয় দ্রুত গতি হয়, তাহলে সভ্যতাও নিঃসন্দেহে তার ধ্বংসের পথে পতিত হবে। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষ দল তাদের বেলায় ত্বরান্বিত বলতে বিপর্যয়ের গতি বাড়িয়ে দেওয়া বুঝিয়েছেন, কিন্তু সভ্যতাকে ত্বরান্বিত করার বেলায় কেন শুধুমাত্র সভ্যতাকে উন্নয়নই বুঝিয়ে গেলেন? মাননীয় সভাপতি, আমরা মনে করি বিপর্যয়কে ত্বরান্বিত করে বলা সত্য হতে পারে, কিন্তু সভ্যতাকে নয়। এই বিবেচন বাস্তবে টেকে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ নুসাইবা শাহরিন। আমরা গঠনমূলক পর্বের বিতর্ক উপভোগ করলাম। উভয় পক্ষের যুক্তি, তথ্য এবং তত্ত্ব আমরা দেখলাম, শুনলাম। এবারে যুক্তি খণ্ডন পর্ব। আমি শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ দলের পক্ষে অনিন্দ প্রীতম সিনহাকে তার যুক্তি খণ্ডন পর্বের বক্তব্যের জন্য। তারা বলে গেলেন যে হচ্ছে আপনার পতনের দিকে দ্রুত করা। আমরা কখনো বলে একটা জিনিস লক্ষ্য করেন যে বিপর্যয়কে ত্বরান্বিত করা মানেই সভ্যতাকে নেতিবাচক দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ পতনের দিকে দ্রুত করা মানেই আপনি বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছেন। যখন আপনি এই সত্যটি মেনে নেন, তখন আমাদের আপনি প্রমাণ করে দিয়ে যান যে ঠিক আছে, সভ্যতার ধ্বংসে বিপর্যয়কে ডেকে আনছে, তার মানে আমাদের স্ট্যান্সটাই ঠিক থাকছে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমরা কখনো বলছি না যে সভ্যতা স্থির রাখে, আমরা বলছি সভ্যতাকে ধ্বংস করি, ধ্বংস হয়। আমরা কখনো আধুনিকতার বিপক্ষে অবস্থান নিচ্ছি না। আমরা সবসময় বলছি যে আপনার আধুনিকতা দুই ধরনের, এক হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক, আরেকটি হচ্ছে আপনার বাহ্যিক। আমরা দেখাচ্ছি যে বাহ্যিকভাবে আপনি আধুনিক হলেও আপনার মনস্তাত্ত্বিক যে আধুনিক হওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা কখনো আপনার ত্বরান্বিত হচ্ছে না। মানুষের মধ্যে নীতি নৈতিকতার অভাব থাকার কারণে মানুষের হয়তো বাহ্যিক আধুনিকতা হচ্ছে ঠিকই, কিন্তু মানুষ যে মনস্তাত্ত্বিকভাবে সে যখন মানুষ হিসেবে চিন্তা করতে শেখে না, আমরা সেই আধুনিকতার বিপর্যয়ের কথা বলছি। অর্থাৎ যখন আপনার এই দিক দিয়ে, যখন আপনার আধুনিকতা হয় না, যখন আপনার আধুনিকতার মধ্যে নীতি থাকে না, যেখানে আপনার মনস্তাত্ত্বিক আধুনিকতা হয় না, সামগ্রিক আধুনিক ফল যে আছে সেটা আপনারা পান না, ঠিক সেই সময় আপনার সভ্যতা পতনের দিকে যায়। সভ্যতা পতনের দিকে যায় মানে আপনার বিপর্যয় ডেকে আনে। এখন আপনার বুঝতে হবে যে সভ্যতার পতন এবং বিপর্যয় এই দুইটি জিনিস সমানুপাতিক। অর্থাৎ হচ্ছে আপনার যদি বিপর্যয় আসে, অর্থাৎ আপনার যদি নীতি নৈতিকতা না থাকে, আপনার সমাজ ধ্বংসের দিকে যাবে, সমাজ ধ্বংসের দিকে গেলে আপনার বিপর্যয় আসবে। অর্থাৎ এই দুইটা জিনিস সমানুপাতিক। তাদের আজকে দেখানো দরকার ছিল যে কিভাবে নীতিহীন আধুনিকতা সভ্যতার ত্বরান্বিত করার ক্ষেত্রে, অর্থাৎ সভ্যতার উন্নয়নের ক্ষেত্রে কোনো রকমের বাধা প্রদান করে না। তাদের এটা দেখিয়ে দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা এটা দেখিয়ে দিয়ে যেতে পারে নাই। ঠিক সেই সময় আপনার আধুনিকতায় আপনার নীতি কোথায়? আমরা কখনো সেই প্রশ্নের উত্তর আমরা পাই না। তারপর আমরা প্রশ্ন করি যে ঠিক আছে, দুর্নীতির সময় যখন আপনার আধুনিকতা হচ্ছে, আপনার বিশাল বিশাল দালান কোঠা হচ্ছে, আপনার সেতু হচ্ছে, সেই সেতুতে যখন আমরা উন্নয়ন হচ্ছে, কিন্তু সেখানে যখন আপনার অর্থের বিনিময়ে মানুষ অর্থ নিচ্ছে, অর্থের যখন লোভ থাকছে, ঠিক সেই মুহূর্তে আপনার আধুনিকতায় নীতিটা কোথায়? এই প্রশ্নের উত্তর তারা কখনো দিয়ে যায় না। যখন তারা এই প্রশ্নের উত্তর দিয়ে যায় না এবং আমাকে বলে দিয়ে যায় যে হচ্ছে বিতর্কটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, যে ঠিক আছে যে হচ্ছে আপনারা কখনো দেখান নাই যে সভ্যতার বিপর্যয় যে বা সভ্যতার ধ্বংস বিপর্যয়কে ডেকে আনে, তখন সেটা পুরোপুরি ভুল কথা। আমরা আমাদের পুরো বক্তব্যে দেখিয়ে দিয়ে গেছি যে আধুনিকতা দুই ধরনের, এক হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক এবং বাহ্যিক। কিভাবে আপনার বাহ্যিক আধুনিকতা আসলো আপনার মনস্তাত্ত্বিক আধুনিকতা
কথায় আপনি সামগ্রিক ফলাফল আপনি পাচ্ছেন না। দ্বিতীয়ত, আপনার পতনের দিকে দ্রুত করা মানেই আপনার বিপর্যয়কে ত্বরান্বিত করা, এবং সভ্যতার গতি পতনের দিকে ত্বরান্বিত করা মানেই বিপর্যয়কে ডেকে আনা, অর্থাৎ বিতর্কটি পক্ষ দলের। ধন্যবাদ। যুক্তি খণ্ডন করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিপক্ষ দল মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা দলের পক্ষে নুসাইবা শাহরিনকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে পুনরায় বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। পক্ষ দলের বক্তব্যটি আমি পুনরায় মনোযোগ দিয়ে শুনলাম এবং আমি আবারও সেই কথাটিতে আটকে যাচ্ছি যখন তারা বলছেন সে আধুনিকতায় নীতি কোথায়। যেখানে আজ আমাদের প্রস্তাবে আমরা নীতিহীন আধুনিকতা নিয়েই কথা বলছি, আমাদের প্রেক্ষাপটটি নীতিহীন আধুনিকতা কেন্দ্রিক। তারা বারবার একটা জিনিস দেখাতে চাচ্ছেন যে বিপর্যয় এবং সভ্যতা একই সাথে কিভাবে সামঞ্জস্যপূর্ণ। একটু লক্ষ্য করুন মাননীয় সভাপতি, তারা স্পষ্টভাবে বলছে সভ্যতাকে ত্বরান্বিত করে না। তারা তাদের বক্তব্যে এটি বলেনি যে বিপর্যয় বাড়া মানেই সভ্যতা ধ্বংস হয়ে যাওয়া। তাদের প্রস্তাবে যেই বিষয়টি সম্পূর্ণভাবে উঠে এসেছে সেটি হলো বিপর্যয়কে ত্বরান্বিত করে কিন্তু সভ্যতাকে নয়। তারা একটু প্রস্তাবের দিকে যদি পুনরায় লক্ষ্য করে সেখানে স্পষ্টভাবে বলা সভ্যতাকে নয়, অর্থাৎ এটি কোনোভাবে সভ্যতার গতি বাড়াচ্ছে না। আমরা এটি বলছি না যে আমরা এটি মনে করি যে বিপর্যয় বাড়া মানে সভ্যতাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া। তারা তাদের বক্তব্য আজকে এমন একটি জায়গায় নিয়ে এসেছে, আমাদের বিতর্কটি মনে হচ্ছে এই বিষয়ক যে আধুনিকতা কি প্রকৃতপক্ষে বিপর্যয়কে আনে নাকি সভ্যতাকে উন্নয়ন করে বা অবনতির দিকে আনে। শুধু আধুনিকতার কথা না, যেহেতু এখানে নীতিহীন আধুনিকতার কথা বলা হয়েছে তাহলে আমি সভ্যতাকে অবশ্যই অবনতিই কল্পনা করব। আমাকে তো বলেনি যে নীতিহীন আধুনিকতা সভ্যতা নয় বিপর্যয়কে ত্বরান্বিত করে। আমরা নীতিহীন আধুনিকতা নিয়ে যেহেতু কথা বলছি, আমরা একটি নেতিবাচক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আছি যেখানে আপনারা বলছেন এটি বিপর্যয়কে ত্বরান্বিত করে কিন্তু সভ্যতাকে নয়। আপনার সভ্যতাকে নয় বলা সত্ত্বেও আপনারা বারবার এটি দেখিয়ে দিয়েছেন কিভাবে আপনার বিপর্যয়টাই সভ্যতাকে নয়ের একই সাথে। একটু লক্ষ্য করুন সভ্যতাকে নয় কথাটার অর্থ কি। আপনারা বলছেন এটি সভ্যতাকে ত্বরান্বিত করে না। আপনি বিপর্যয় আর সভ্যতার ধ্বংসকে একই প্রেক্ষাপটে কিভাবে আনছেন। বিপর্যয় হয় ক্ষণিকের জন্য আর একটা সভ্যতার ধ্বংস হয় অনেক লম্বা সময় দিয়ে। আজ আমরা মনে করছি যে সভ্যতার ধ্বংসটার গতি বাড়িয়ে যাচ্ছে যেখানে বিপর্যয় ক্ষণিকের জন্য। আজ আপনি দেখুন, আপনি যে বিপর্যয়গুলোর কথা বলছেন সেগুলোকে আপনি আমাদের সভ্যতাকে জিজ্ঞেস করলেন কি যে আমরা কি মনে করি যে আধুনিকতায় নীতি নেই সেটা নিয়ে যাবে। আমরা তো বলছিই না। আমরা কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি, একটি নীতিহীন আধুনিকতা, একটি নীতিহীন জায়গা যেখানে নীতিহীন কথাটাই আমাদের মূল শব্দ। অথচ পক্ষ দলের বক্তব্য একটু লক্ষ্য করবেন, তারা পুরো বক্তব্যটাই আধুনিকতা কেন্দ্রিক করে গিয়েছেন। নীতিহীন আধুনিকতায় সভ্যতাকে উন্নতির পথে নিয়ে যায় না, আমরা এই কথা বলিও নি। আপনারা যেহেতু ত্বরান্বিত করার সংজ্ঞায়নটি করেননি ঠিকভাবে, সেহেতু আমরা যে সংজ্ঞায়নের প্রেক্ষাপটে কথাটি বলেছি আপনাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা প্রথম থেকেই ধরে নিচ্ছেন যে আমরা আজকে নীতিহীন আধুনিকতা সভ্যতাকে ত্বরান্বিত করে বলতে বিপর্যয় যেগুলি আসছে সেগুলো কিভাবে সভ্যতাকে প্রভাব রাখে না এটাই বুঝাচ্ছি। মোটেও না। ত্বরান্বিত মানে বলতে বুঝিয়েছি যে সভ্যতাকে অবনতির পথে গতি বাড়িয়ে দেয়। সংজ্ঞায়নে যেহেতু আপনারা এটির একটি পরিপূর্ণ কথা বলেননি, তাহলে আমরা যেটি বুঝাচ্ছি আপনাদেরকে সেটি গ্রহণ করতে হবে, যেটির কোনো কিছু আমরা দেখিনি। আজ যে বিপর্যয়গুলো হচ্ছে সেগুলো সভ্যতার বাইরে না, আমরা শুরু থেকে এই কথাটি বুঝাতে চেয়েছি যেখানে আপনারা বলছেন সভ্যতাকে নয়। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে মনে করি আজকে পক্ষদল আমাদের বিতর্কের মূল কথাটিই ধরতে পারেনি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। আমাদের এই তরুণ বিতার্কিকরা তাদের মেধা এবং দক্ষতা দিয়ে যার যার অবস্থানকে প্রতিষ্ঠিত করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, যেটি আমরা ইতোমধ্যেই দেখেছি। এবারে আমি উভয় দলের উদ্দেশ্যে আজকের বিষয় এবং তাদের বিতর্ক নিয়ে কিছু বলতে চাই। ইতোমধ্যে আমাদের আজকের যে অত্যন্ত অভিজ্ঞ বিতার্কিক প্যানেল, যাদের প্রত্যেকের বিতর্ক করবার অতীত বর্ণাঢ্য অভিজ্ঞতা রয়েছে, তারা বিচার কার্য সম্পূর্ণ করবেন। আমরা আজকের বিষয়ে আমরা দেখেছি যে পক্ষ দল এবং বিপক্ষ দল শুধুমাত্র তত্ত্ব এবং তথ্য নিয়েই কথা বলেননি, তারা শব্দ এবং বাক্যের অন্তর্নিহিত অর্থ নিয়েও কথা বলবার চেষ্টা করেছেন। এবং একই সঙ্গে যে জিনিসটি ইতিবাচক, উভয় দল এই আধুনিকতা এবং সভ্যতা একে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে মৌলিক জায়গাগুলোতে তাদের একই ধরনের অবস্থান স্পষ্ট করেছেন। আধুনিকতা নিজে কোনো সমস্যা নয়, যেমনিভাবে প্রযুক্তি নিজে কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে এর প্রয়োগ। যে আধুনিকতার সঙ্গে আজকে আমরা নীতিহীন এক শব্দের একটি সন্নিবেশ দেখছি, সেই জায়গাটিতে সভ্যতা এবং বিপর্যয় কোনটি মূলত ত্বরান্বিত হচ্ছে, কিভাবে আমাদেরকে প্রভাবিত করছে, সেই জায়গাগুলো আমাদের উভয় দল তাদের মতো করে
বলবার প্রয়াস পেয়েছে। আমরা যদি আজকের এই বিষয়ে প্রবেশ করবার আগে, আরো গভীরে প্রবেশ করবার আগে, আমাদের কাছাকাছি সময়ের একজন পণ্ডিত পাশ্চাত্যের অধ্যাপক নোয়াম চমস্কিকে স্মরণ করি। তিনি যেমন করে ভেবেছেন যে সত্যিকারের সভ্যতা নির্ভর করে মানুষের সৃজনশীলতা ও মৌলিক অধিকারের সম্মানের উপর। জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার আজকের পর্বের নীতিহীন আধুনিকতা সভ্যতাকে নয় বিপর্যয়কে ত্বরান্বিত করছে, এই বিষয়ের যে বিতর্ক আমরা এতক্ষণ উপভোগ করলাম, এখন তার ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। আজকের প্রতিযোগিতায় বিজয়ী দল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং শ্রেষ্ঠ বিতার্কিক মোহাম্মদ ফাইজুস সালেহিন, প্রথম বক্তা পক্ষ দল। আমি আজকের প্রতিযোগিতায় বিজয়ী দল ও বিজিত দল উভয় দলকে অভিনন্দন জানাচ্ছি তাদের সর্বোচ্চ প্রচেষ্টার জন্য। একই সঙ্গে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।